তিনটা বড় পরিবর্তন আগেই হয়ে গিয়েছে বাংলাদেশের ওয়ানডে সেটআপে, বিশাল বড় পরিবর্তন। নাম্বার ওয়ান, ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। এইটা শান্তকে জানিয়ে বোর্ড করেছে কি করেনি, তার প্রেক্ষিতে শান্ত ইভেন টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারতেন, সামনেও হয়তো বা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ছেড়ে দিতে পারেন, সেইটা আলোচনা রয়েছে। তবে এখন মেহেদী হাসান মিরাজের দল, আগামী 1 বছরের জন্য এই টিমটার ক্যাপ্টেন তিনি। এইটা একটা বড় পরিবর্তন। নাম্বার 2 এবং নাম্বার 3, বাংলাদেশের ওয়ানডে সেটআপ থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের পঞ্চপাণ্ডবের দুইজন, আমাদের ক্রিকেটের বিশাল দুই মহিরুহ, এইরকম দুইজনও যখন চলে যান, সেইটাও একটা অনেক বড় পরিবর্তনের ভেতর দিয়ে যে আমরা যাচ্ছি তা খুবই সহজেই বোঝা যায়। ফলে এই 3 পরিবর্তনকে মাথায় রেখেই তো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডটা দেওয়া হয়েছে। সেই স্কোয়াডটাতে এরকম পরিবর্তনের ছাপ থাকবে, সেটা খুবই যৌক্তিক। তবে যে স্কোয়াডটা দেওয়া হলো সেইটা কতটা যৌক্তিক, সেইখানে গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, যেখানে আব্দুর রাজ্জাক রাজু রয়েছেন, তারা কি সবগুলো ক্রিকেটারদের দলে নেয়া এবং বাদ দেয়াতে সমান ক্রাইটেরিয়া বিবেচনায় নিয়েছেন? প্রত্যেকের ক্ষেত্রে কি একই রকম বিবেচনা তাদের ছিল কিনা, নাকি বরাবরের মতোই আমাদের এই জাতীয় দলটাও, এই স্কোয়াডটাও, এই ওয়ানডের 16 সদস্যের স্কোয়াডটাও উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, পরিকল্পনাহীন, অর্থহীন, ব্যাখ্যাহীন, বলতে পারেন ব্যাখ্যাতীত, অদ্ভুতুর ব্যাখ্যার একটা স্কোয়াড হয়েছে কিনা দলে নেয় এবং বাদ দেওয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। এবং আমার কাছে মনে হয় যে ভাই টু সাম এক্সটেন্ট সেইটাই হয়েছে। টু সাম এক্সটেন্ট এই স্কোয়াডটা প্রত্যেকের ক্ষেত্রে সমান বিবেচনায় স্কোয়াডটা তৈরি করা হয়েছে বলে, লিপু ভাইরা তৈরি করেছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং অন্তত না। কেন সেটা আমি বলছি। প্রথমত স্কোয়াডটা দেখলে আপনার মনে হবে যে খুব ভালো স্কোয়াড। 16 সদস্যের দলটাতে 9 জন প্রপার ব্যাটসম্যান, 3 জন প্রপার স্পিনার, 5 জন প্রপার পেস বোলার, সব জায়গাতে যথার্থ ব্যাকআপ আছে বলেও আপনার মনে হবে। স্কোয়াডটাতে যদি আমরা তাকাই তাহলে এইখানটাতে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ভালো, খুব ভালো স্কোয়াড, ডেপথ আছে, বিকল্প আছে, এরকম তো মনে হচ্ছে। কিন্তু এটার সঙ্গে আমি পুরোপুরি একমত না। কেন না আলোচনাটা করছি, ধরুন আমি ধরে ধরে যদি আলোচনাটা করি। নাম্বার 1, আমি অনেকগুলো স্ট্রং ওয়ার্ড ইউজ করেছি সিলেকশন প্যানেল সম্পর্কে, যে উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, অর্থহীন, পরিকল্পনাহীন, ব্যাখ্যাহীন। এই স্ট্রং ওয়ার্ডগুলো ইউজ করার পেছনে আমার নিজের ব্যাখ্যাটা কি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করছি। ধরুন নাম্বার 1, লিটন কুমার দাসকে এই ওয়ানডে দলটাতে আবার নেওয়া হলো কোন বিবেচনায়? লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ তাহলে দিয়েছিলেন কোন বিবেচনায়? লিপু ভাইদের কোনো একটা সিদ্ধান্ত ভুল। হয় চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে লিটনকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ভুল, অথবা এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে লিটনকে নেয়ার সিদ্ধান্তটা ভুল। কেননা লিটনকে ওই বাদ দেওয়ার পর লিটন এমন কোনো কিছু করেননি যেই কারণে তাকে আসলে ওয়ানডে দলটাতে আবার নিতে হবে। লিপু ভাই যেই ব্যাখ্যাটা দিয়েছেন, লিটন এখন আমাদের টি-20 ক্যাপ্টেন, লিটন হচ্ছে গিয়ে আমাদের আগামী বছর পর্যন্ত আমরা টি-20 ক্যাপ্টেন হিসেবে তাকে কাউন্ট করব, টাইম ইজ এ গ্রেট হিলার টিলার, এইসব বলেছেন, এবং এক ফরম্যাটের ফর্ম অন্য ফরম্যাটে নিয়ে আসবেন। ভাই এগুলা কোনো ব্যাখ্যা না, এগুলো কোনো কথা না। এগুলা তাহলে হচ্ছে গিয়ে ওই লিটনকে যখন বাদ দিয়েছেন তখনও আসলে বাদ দেওয়াটা উচিত ছিল না। আমাকে বলেন যে ইন দ্য মিন টাইম লিটন কি করেছে? আপনি যদি ইন্টারন্যাশনাল হিসাব করেন তাহলে লিটন টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছেন, সেখানে যে ইনিংসগুলোতে ব্যাটিং করেছেন এমন আহামরি কোনো ব্যাটিং করেনি। টেস্টে তিনি এই গলে একটা 90 রানের ইনিংস খেলেছেন। খুবই সিম্পল একটা প্রশ্ন, লিটন যদি আমাদের টি-20 টিমের ক্যাপ্টেন না হতেন এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 90 রান করে না করে 9 রান করতেন, তাহলে এই ওয়ানডে দলটাকে লিটনকে ডাকা হতো? ডাকা হতো না। তাহলে আমাকে বলেন যে লিটন টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার সঙ্গে এবং টেস্টের একটা ইনিংসে ভালো ব্যাটিং এর সঙ্গে তাকে ওয়ানডে দলে ডাকাটা কি যৌক্তিক? যৌক্তিক না। আর এটা যদি যৌক্তিক হয়, তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়াটা ছিল অযৌক্তিক। নাম্বার 2, নাইম শেখকে দলে নিয়েছেন, ফেয়ার কল। আমি মনে করি যে এটা তিনি ডিজার্ভ করেন। হ্যাঁ, নাইম 2 বছর আগে লাস্ট আমাদের ওয়ানডে খেলেছেন, 8টা ম্যাচে 95 রান করেছেন, স্ট্রাইক রেট মাত্র 60। সো সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু গত 2টা সিজন আমাদের যে প্রিমিয়ার কম্পিটিশন 50 ওভারের ক্রিকেটে, ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ, সেখানে তিনি খুব ভালো ব্যাটিং করেছেন।
তিনি দুইটা মানে সিজনে তিনি 618 রান এবং 536 রান তিনি এই জায়গাটাতে করেছেন। ফলে তিনি দলে জায়গাটা এবং তার ব্যাটিং উন্নতি হয়েছে, স্ট্রাইক রেটে উন্নতি হয়েছে, তাকে দলে এখানটাতে ডাকা যেতেই পারে। সৌম্য সরকার যেহেতু তিনি ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি, সেই কারণে সৌম্য নেই, নাইমকে তারা ডেকেছেন। এখন আমাকে নাম্বার 3 বলেন তো, তাহলে এনামূলক বিজয়কে কেন ডাকবেন না? দেখেন ভাই, আমি বিজয়ের বিরাট কোনো ফ্যান না। বিজয় এই যে গল টেস্টে ব্যর্থ হওয়ার পরে আমি একটা ভিডিও করেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, ওই রকম বন্যেরা বনে সুন্দর এনামূলক বিজয় কি ডোমেস্টিক ক্রিকেটেই সুন্দর কিনা, ওইখানেই তিনি রান করেন কিনা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি পারেন না কিনা। এই তো ঠিক আছে, তিনি এই জায়গাটাতে পারেননি, কিন্তু আমাকে আপনি বলেন যে ওই সিলেকশন প্যানেল তাহলে সেই ব্যাখ্যাটা দিত। লিপু এটা তাহলে বলতেন যে না, বিজয় আসলে ডোমেস্টিকের ফর্ম ইন্টারন্যাশনালে নিয়ে যেতে পারছেন না, তিনি আসলে পারেন না, ফলে আমরা এই জায়গাটাতে বাদ দিয়েছি, আমরা এখানটাতে নাইম কেটেছি। তারা তো সেই ব্যাখ্যাটা দেন নাই। তারা তো বিজয়ের ক্ষেত্রে ওই জিনিসটা তাকে, তিনি লঙ্গার ভার্সনও ভালো করেছেন, ডোমেস্টিকে গত সিজনে এনসিএল এ 700 রান করেছেন, কিন্তু মূলত তো এই 50 ওভার্সে তিনি বেশি ভালো করছেন। সো আপনি 50 ওভার্সে আপনি তাকে কোনো তাহলে সুযোগটা আসলে দিবেন না কি কারণে? আমি বলছি না বিজয়কে নিতেই হতো, বিজয়কে মানে এখন আপনি বলতে পারেন যে ভাই বিজয়কে নেয়নি বলে আপনি বলছেন না, কিন্তু আমি বলছি বিজয় আর নাইমের ক্রাইটেরিয়া তো এক হলো না। বিজয়ও তো ওই 50 ওভারের ক্রিকেটে খুব ভালো ব্যাটিং করছেন। ওই যে গত সিজনটাতে যেইখানটাতে নাইম 536 রান করেছিলেন, সেইখানটাতে বিজয় 563 রান করেছেন। এই সিজনে এই ডিপিএল এ নাইম 618 রান করেছেন, বিজয় এখানে 874 রান করেছেন। ফলে এই দুইজনের ক্রাইটেরিয়া সেম না। এখন আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন, বিজয়কে যদি টেস্ট টিমে না ডাকা হতো, বিজয় যদি জিম্বাবুয়ের সঙ্গে 39 এবং এই যে শ্রীলঙ্কার সঙ্গে 0 এবং 4 এই তিনটা ইনিংস না খেলতেন, তাকে ডাকা হলো না, তাহলে কি ওয়ানডে টিমটাতে এই বিজয়কে ডাকা হতো নাকি হতো না? তাহলে তো ভাই ডাকা হতো। তাহলে তো বিবেচনায় চলে আসতো যে না, গত দুইটা সিজন ডোমেস্টিকে তিনি এত ভালো করেছেন, কেন তিনি থাকবেন না? টেস্টের পারফরমেন্স কেন তাহলে এখানে বিবেচনায় আসবে? টেস্টের পারফরমেন্সের কারণে কি কারণে আপনি এই জায়গাটাতে বিবেচনা করবেন? আর বিজয় আর নাইম শেখকে তো আর একই পাল্লায় মাপা হলো বলেও তো মনে হলো না, তাই কিনা? মানে আমার কথা শুনে আপনি কি সেটাতে কনভিন্স কিনা? ধরেন আরেকটা যে আলোচনা, ধরেন আমি নাম্বার 4 বলছি যে নুরুল হাসান সোহান কি কারণে নাই? সোহান ডোমেস্টিকে খুব ভালো ফর্মে রয়েছেন, খুবই ভালো ফর্মে রয়েছেন, সেটা ডিপিএল বলেন, ডিপিএলও 500-র উপরে রান করেছেন, 50-র উপরে তার স্ট্রাইক রেট, এবং স্পেশালি দলে যেই সময় নেমে তিনি ব্যাটিং করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। বিপিএলও ভালো করেছেন। আমি ডিপিএল এর কথাটাই যদি এই জায়গাটা ধরি, তাহলে হচ্ছে কি সোহানের ডোমেস্টিক ফর্ম এখানটাতে বিবেচনায় আসলো না। হ্যাঁ, এখন আপনি বলছেন যে এখানটাতে আমরা আরেকজন উইকেট কিপারের প্রয়োজনীয়তা অনুভব করিনি, যেহেতু এই জায়গাটাতে আমাদের জাকের আলী অনেক, লিটন দাস রয়েছেন। ভাই টেস্ট আমরা মাত্র খেললাম, সেই টেস্টের স্কোয়াডে না, 11-এই আমাদের এই জাকের আলী অনেক, লিটন দাস, মুশফিকুর রহিম, এনামুলক বিজয় 4-4 জন উইকেট কিপার ছিলেন, একাদশেই ছিলেন, স্কোয়াডে না, একদম একাদশেই ছিলেন। সো আপনি একাদশেই 4 জন উইকেট কিপার খেলান, আপনি ওখানে যতই ব্যাখ্যা দেন যে না মুশফিক এখন টেস্টে কিপিং করে না, ব্লা ব্লা ব্লা, কিন্তু আলটিমেটলি গিয়ে তো 4 জন কিপার। সো সেক্ষেত্রে এইখানটাতে আপনি সোহানরে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই ব্যাখ্যাটা কিভাবে সামনে আনেন? তার চেয়ে যেটা বড় কথা, মিডল অর্ডারে কি আমাদের বিকল্প রয়েছে? সেই জায়গাটাতে কি সোহান একজন বিকল্প হতে পারতেন না? সোহান আপনি অন্য কাউকে মিডল অর্ডারে নিলেও আমি হয়তো ভাই আলোচনা করতাম না, কিন্তু আপনি তো মিডল অর্ডারে কাউকে নেন নাই রে ভাই। ভাই আমাদের এইখানটাতে 3 জন ওপেনার আমি ধরে নিচ্ছি, যে ইমন, সঙ্গে হচ্ছে গিয়ে তানজিদ তামিম ও নাইম শেখ, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত 3 নম্বর পজিশনের জন্য লড়াই করবেন, প্লেন এন্ড সিম্পল। আপনি এইখানটাতে টি20-তে যেমন একটা গ্যাঞ্জাম পাকিয়ে রেখেছিলেন, ওইখানটাতে শান্তকে নিয়েছেন কিন্তু তাকে আবার 11-এ রাখবেন না, এইখানটাতেও লিটনকে নিয়েছেন, তাকে আপনি 11-এ রাখতে পারবেন না। আমি জায়গা দেখি না। শান্ত 3 নম্বরে তার পারফরমেন্স যেহেতু এতটাই ভালো, ক্যাপ্টেন হিসেবে তার 50+ স্কোর রয়েছে, ফলে এইখানটাতে নাই। আপনার 1, 2, 3 এই 3টা পজিশনের জন্য 5 জন আপনার বিকল্প রয়েছেন, আর 4, 5, 6, 7 এই 4টা জায়গাতে একটাও বিকল্প নাই। মেহেদী হাসান মিরাজ 4 নম্বরে খেলবেন, কারণ মিরাজ অনেকদিন ধরে মিডল অর্ডার একটা থিতি হতে চান, তিনি রান করলেও তাকে বিভিন্ন জায়গাতে খেলানো হয়, এটা নিয়ে তার আক্ষেপ রয়েছে, হাহাকার রয়েছে, দুঃখ রয়েছে। এখন ক্যাপ্টেন যেহেতু, সেহেতু তো মিরাজ 4-এ খেলবেনই, 5 নম্বরে তাওহিদে খেলবেন, 6 নম্বরে জাকের আলী খেলবেন, 7 নম্বরে শামীম পাটোয়ারি খেলবেন। কোন জায়গাটাতে বিকল্প কে আমাকে বলেন? স্কোয়াডে তো আর একজনও নাই, কেউ নাই। আপনি টপ 3-তে 5 জনকে নিলেন, আর আপনার হচ্ছে গিয়ে মিডল লোয়ার অর্ডারের জন্য আপনার কোনো জায়গাতে একটা বিকল্প নাই। এই জায়গাটা থেকে নুরুল হাসান সোহানকে নেওয়া যেত না? এবং স্কোয়াডের কি এই জায়গাটা থেকে ইমব্যালেন্স হয়ে গিয়েছে না? আমাকে বলেন তো দেখি। অবশ্যই হয়েছে, লিপু ভাইটা অবশ্যই এই জায়গাটাতে স্কোয়াডের ইমব্যালেন্স তৈরি করেছেন বলে আমার কাছে মনে হয়। ধরেন নাম্বার 5, 4 না 5 কি জানি বললাম, আমাদের এখানে যে তানভীর ইসলামকে নেওয়া হয়েছে, প্রথমবারের মতো একজন স্পিনারকে, মানে এই বাতে স্পিনারকে তাকে ওয়ানডে সেটআপে ডাকা হয়েছে নাসুম আহমেদকে বাদ দিয়ে। ভাই এই এক সিরিজে নাসুমকে খেলাবেন, এক সিরিজে তানভীরকে খেলাবেন, কোথাও যাবেন না, কিচ্ছু হবে না, এটাতে কেউ সেটেল হতে পারবে না। আমরা দেখেছি আগে এক সিরিজে নাসুমকে খেলানো, এক সিরিজে তাইজুলকে খেলানো, 2 সিরিজে নাসুমকে খেলানো, 2 সিরিজে তাইজুলকে খেলানো, কেউ এখানটাতে থিতে হতে পারেনি। ফলে এইখানটাতে আপনারা যদি নাসুম আর এই যে এখন নাসুমকে বাদ দিয়ে তানভীরকে খেলাচ্ছেন, তানভীরকে বাদ দিয়ে আবার তাইজুলকে খেলাবেন,
ওইটাতেও আমরা আসলে কোনো একটা জায়গাতে যেতে পারবো বলে আমার কাছে মনে হয় না। ফলে এই যে আলোচনাগুলো আমার কাছে মনে হয় যে জরুরি, যে সবার ক্ষেত্রে সমান ক্রাইটেরিয়া কিনা, নাকি সবাইকে এই জায়গাটাতে সমানভাবে দেখা হয়েছে কিনা, প্রত্যেককেই ন্যাশনাল টিমে নেওয়ার ক্ষেত্রে সমান বিবেচনা আছে কিনা, সেইগুলো আসলে আমি মনে করি আসলে খুবই গুরুত্বপূর্ণ। সোহানের ক্ষেত্রে আরেকটা কথা আমি একটু বলতে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যে আমাদের এই মিডল অর্ডারের ওই জায়গাটাতে আমি বুঝি যে মুশফিকুর রহিমের জায়গাটা মেহেদী হাসান মিরাজ নিতে চান বা নিতে চাইবেন, টিম ম্যানেজমেন্টও সেভাবে চাবে। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা শামীম পাটোয়ারি হয়তো বা নিতে চান বা নিতে চাইবেন, যদিও শামীমের টি-20 ফরম্যাটে সাম্প্রতিক সময় যে দুইটা সিরিজে 6টা ম্যাচ খেলেছেন সেখানটাতে কোনোটাতে ডাবল ডিজিটে যাননি, খুব খারাপ অবস্থা, কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল নিল। কিন্তু এই জায়গাটাতে আরেকজনকেও এখানে বিকল্প রাখা উচিত ছিল, এবং আমি মনে করি যে সোহানকে ওই জায়গাটাতে নেওয়াটা দরকার ছিল বলে আমার কাছে ওইখানটাতে মনে হয়। বাকিগুলা অনেকগুলো জায়গাতে বললাম, বাকিগুলা তার সবই তো আর ভুল না, সিলেকশনের সবই ঠিক না ভাই। সিলেক্টর যাকেই আপনি বানান না কেন, 15-16 সদস্যের একটা স্কোয়াড তো দিয়েই দিতে পারবেন, সেইটার ব্যাখ্যাও থাকবে। আপনি অবশ্যই সেই ব্যাখ্যাটাও থাকবে, যাকে নেওয়া হোক বা যাকে বাদ দাও। কিন্তু লিপু ভাইরা যে ব্যাখ্যাটা দিয়েছেন এই স্কোয়াডের যে এতগুলা জায়গার ক্ষেত্রে, সেইটা বরং আমি আসলে খুব মানে আলাদা কোনো ভিশন এর মধ্যে আমি দেখি না। আমি এর মধ্যে দেখি না যে 2 বছর পরে বা 1 বছর পর বাংলাদেশ টিম কোথায় যাবে, সেই রকম কোনো কিছু আমি দেখি না। বরং আমার কাছে আমি ওই স্ট্রং ওয়ার্ডগুলো আমি সত্যি ইউজ করতে চাই, যে এই স্কোয়াডটা লিপু ভাইরা যে দিয়েছেন সেই স্কোয়াডের অনেকগুলো জায়গায় আমি যেখানগুলো আলোচনা করছি সেগুলোটা অনেকটা লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, পরিকল্পনাহীন, অর্থহীন, ব্যাখ্যাহীন একটা স্কোয়াডের এই জায়গাগুলো হয়েছে বলেই আমার কাছে মনে হয়। সেটার সঙ্গে অবভিয়াসলি লিপু ভাইরা একমত হবেন না, আপনিও একমত হতে পারেন, নাও হতে পারেন।